আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টে। সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ। শুরুতেই সংবাদ শিরোনাম। উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ, পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর, নিজেরা মারামারি করলে স্বাধীনতা বিপন্ন হবে বললেন সেনাপ্রধান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নাকচ ইরানের। বৃষ্টিতে পণ্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার ম্যাচ। এবার বিস্তারিত। পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তার এ পদত্যাগ নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে বলে জানা গেছে। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য জানায়। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। আজ তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। অন্যদিকে আজ চাঞ্চল্যকর পিলখানা হত্যাকাণ্ডের ১৬তম বার্ষিকী। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার গঠনের ১.৫ মাসের মাথায় ২০০৯ সালের আজকের এই দিনে রাজধানীর পিলখানায় বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের নামে সংঘটিত হয় বর্বর এই হত্যাযজ্ঞ। সেখানে ৫৭ সেনা কর্মকর্তা সহ নির্মম হত্যার শিকার হন ৭৪ জন। দর্শক, আজ সংবাদ বিশ্লেষণে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার দেশের বিশেষ প্রতিনিধি অলিউল্লাহ নোমান। নোমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপনি শুনলেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পিলখানা হত্যার আজকে ১৬তম বার্ষিকী। এই হত্যাকাণ্ড নিয়ে আমরা অনেক নিউজ হয়েছে আমার দেশেও। আমরা অনেক সেনা কর্মকর্তার সাক্ষাৎকারও দেখেছি আমার দেশ থেকে। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাবো যে এই হত্যাকাণ্ড নিয়ে আপনার পর্যবেক্ষণটা আসলে কি? এই হত্যাকাণ্ডটা আসলে খুবই মর্মান্তিক। আসলে তখন তো আমরা যখন এই হত্যাকাণ্ড হয় তখন আমিও আমার দেশ ছিলাম তখন। যে আমার দেশ এই যে হত্যাকাণ্ডটা বাংলাদেশে সংঘটিত হয়েছে, এটা খুব সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল। যে বাংলাদেশের ব্রাইট অফিসারদেরকে এক জায়গায় করা, এক জায়গায় একজন অফিসারদেরকে এইভাবে হত্যা করা, মানে এটা পৃথিবীর ইতিহাসে আসলে ওই রকম ঘটনা খুব একটা নাই বললেই চলে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী একটা বিশাল বাংলাদেশের প্রতিরক্ষার, বিশেষ করে বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষার একটা বিশাল ক্ষতি হয়েছিল। এই যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এই হত্যাকাণ্ডটা কারা জড়িত, কে জড়িত, এটা নিয়ে নানা রকম কথাবার্তা আছে। বিভিন্ন জন বিভিন্ন রকম কথাবার্তা বলে এবং এটার একটা কারণও আছে। বাংলাদেশে হত্যাকাণ্ডের পরে যে তদন্ত হয়েছে, এই তদন্তের উপরে মানুষের আস্থা নাই। কারণ একটা শেখ হাসিনার মতো একটা ফ্যাসিবাদী সরকারের তদন্ত, মানে সরকারি যে হত্যাকাণ্ডটা জড়িত ছিল নানাভাবে এটা প্রমাণিত। এখন তখনও মানুষ সন্দেহ করছিল এটা, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে হত্যাকাণ্ডের ভিতরে নানা কিছু বের হয়ে আসছে। যেমন হত্যাকাণ্ডের সময় যারা বেঁচে ছিলেন দুই একজন অফিসার, তারাও তারাও এই হত্যাকাণ্ডের চাক্ষুষ প্রমাণ হিসেবে, তারা প্রত্যক্ষদর্শী হিসেবে তারা নানা কিছু বলছেন। এবং হত্যাকাণ্ডের যারা রেস্কিউ করতে গেছিলেন প্রাথমিক দিকে, যাদেরকে উদ্ধার করতে গেছিলেন, তারাও নানা রকম দৃশ্য দেখেছেন, তার নানা কিছু দেখেন। আমাদের পত্রিকা আজকে আছে যে রাতের বেলায় যেমন যিনি প্রথম ঢুকছিলেন তিনি রাতের বেলায় দেখছেন যে এখানে ৫ জন, মানে সেনাপ্রধান, তারপর তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী সহ ৫ জন সেনা, ২ জন সেনা কর্মকর্তাও ছিল। তারা ওই রাতের বেলা ওখানে একটা কোনায় বসেছিলেন। মানে এগুলো খুবই রহস্যজনক বিষয়গুলো বের হয়ে আসছে এখন। এইসব বিষয়ের মধ্যে মনে হয় এটা একটা ধারণা করা না, এখন একবার প্রমাণিত। আগে ছিল ধারণা যে সরকারি ঘটনার সাথে জড়িত, এখন কিন্তু প্রমাণ হয়ে আসছে যে সরকারি ঘটনার সাথে তৎকালীন সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল, বা সরকার জানতো এই এই যে একটা ঘটনা ঘটানো হচ্ছে বা ঘটছে। তারা সূক্ষ্মভাবে এই ঘটনা ঘটানো হয়েছে সরকারের নিয়ন্ত্রণে থাকে, যে ঘটনাটা ঘটছে এটা এখন আস্তে আস্তে প্রমাণ হয়ে আসছে। এটা সরকার গঠনের এই অল্প দিনের মাথায় এমন একটি যেটিকে সুপরিকল্পিত হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে, এটির পিছনের কারণ কি হতে পারে? এটার পিছনে নানা রকম কারণে হইতে পারে। সরকার তখন যে সরকার ছিল, ওই সরকার সেনাবাহিনীর প্রতি একটা, মানে তাদের একটা বিদ্বেষ মনোভাব ছিল। তারপরে আবার বলা হচ্ছে যে বাংলাদেশের যে এই আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারতেরও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বা বাংলাদেশের বিশেষ করে বিডিআর এর প্রতি তাদের একটা মানে ক্ষোভ ছিল। কারণ বাংলাদেশের সাথে বিভিন্ন বর্ডারে বিভিন্ন সময় বিডিআর এবং ইন্ডিয়ান বাহিনীর মধ্যে লড়াই হয়েছে বিভিন্ন জায়গায়, ছোটো ছোটো পয়েন্টে বিভিন্ন দখল ছোটোখাটো বিষয় নিয়ে। এই লড়াইগুলোতে কোনোটাতেই বাংলাদেশের বিডিআর এর সাথে তারা কুলে উঠতে মানে পারে নাই আর কি, প্রত্যেকটাই পরাজিত হয়েছে। তো এইটাও তাদের একটা ক্ষোভ ছিল। সবচেয়ে বড় ক্ষোভ ছিল ২০০০ সালে রৌমারীতে, এবং রৌমারী এবং পাদুয়ায় তারা মানে ভারতীয় বাহিনীর যে এরকম শোচনীয় পরাজয় হয়েছিল, এটা একটা, তারা হয়তো এটা একটা প্রতিশোধের তাদের মধ্যে একটা কাজ করছিল। সবকিছু মিলে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল। মানে ষড়যন্ত্রের মধ্যে রৌমারীর যে পরাজয়, আপনার জানলে আশ্চর্য হবেন যে রৌমারীতে যুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিল এটা ছিল বিডিআর এর যে ডিজি, তিনি ছিলেন তখন ওই এলাকার সিইও, কমান্ডিং অফিসার। তো
তো ওনার নেতৃত্বে কিন্তু রৌমারী যুদ্ধটা পরিচালিত হয়েছিল। তো এই যে বিষয়গুলা সবগুলো থাকে কিন্তু এখানে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো সবকিছু মিলাইয়া মানে বিডিও এবং যে শাকিল সাহেব জেনারেল শাকিল ওইখানে ছিল, ওনাকে আসলে সেনাবাহিনীর একজন খুব ব্রাইট অফিসার হিসেবে মনে করা হতো আর কি, যতটুকু আমরা জানি বিভিন্ন অফিসারদের বক্তব্য থেকে। এখানে আরো অনেক অফিসারকে আবার আরেকটা বিষয় এই কারণে বেশি সন্দেহ সরকার জড়িত ছিল যে কিছু কিছু অফিসারকে তারা বিডিআরে ছিল না, কিন্তু ওই ঘটনার 2-3 দিন আগে তাদেরকে ফোর্স রিটায়ার্ড করছে, ওই মানে ফোর্স পোস্টিং দিচ্ছে, মানে সেনাবাহিনী থেকে ওইসব জায়গায় মানে পোস্টিং নিয়ে আসছে, মানে 2 দিন আগে 1 দিন আগে, এবং তাদেরকে ইমিডিয়েট জয়েন করতে বলছে। তো এই যে বিষয় আজকে জয়েন করে কালকে বিডিআর দরবারে জয়েন করতে গেছে, আজকে এখানে পোস্টিং হয়ে। তো এইসব বিষয়গুলো একটা মানে তখন থেকে একটু সন্দেহ ছিল সরকার জড়িত থাকতে পারে। এখন যে ঘটনাগুলো বের হয়ে আসছে বা ওইখানে যারা ছিলেন, যারা দেখছেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বা ঘটনার পরস্পর যে কাহিনীগুলো আসছে, এইগুলা ফুটে উঠে যে এটার সাথে সরকার জানতো এবং সরকারের পিছনে সরকার জড়িত ছিল বা সরকারি লোকজন জড়িত ছিল। হাসিনার আমলে এই শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের দাবি ছিল যে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা, সেটি কিন্তু করেননি। আবার অন্তর্বর্তী সরকারের আমলে এসে সেটি ঘোষণা হয়েছে এবং এবছর থেকেই পালন শুরু হয়ে গেছে। পরবর্তী বছরগুলোতে এই দিবসটি পালন হবে। তো সেই দিক থেকে আরেকটি বিষয় থাকেই, যে সেটি হচ্ছে বিচার। এই বিচারের যে প্রক্রিয়া, এটিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। যারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা ছিলেন, মানে প্রত্যেকেরই পরস্পরের সাথে যোগাযোগ যারা ছিল বা যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল, সবারই বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, এবং যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে চিন্তা করতে হয়। মানে বিচারটা হতে হবে সুষ্ঠু তদন্তের মধ্যে ন্যায় বিচার। শেখ হাসিনার সময় যে তদন্ত হয়েছে, তদন্তটা নিয়ে মানুষের সন্দেহ ছিল এবং তদন্ত সঠিক হয় নাই তদন্ত, এটারও নানা কারণ আছে। বিষয় যিনি তদন্ত অফিসার ছিলেন তিনি পুলিশের একজন অফিসার, যাকে আগের সরকার বরখাস্ত করেছিল। এই বরখাস্তকৃত অফিসারকে তিনি মানে আইনে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে শেখ হাসিনা সরকার, এবং আওয়ামী লীগের নমিনেশন মানে চাইছিল উনি 2008-এ। তো ওনার মতো একজন অফিসারকে দিয়ে তদন্ত করানো, মানে এটা হইলো যে একটা বিতর্কিত একজন অফিসারকে এই তদন্তের জন্য নিয়োগ করা। তখনই মানুষের মনে সন্দেহ জাগছে, কেন তাকে দিতে হবে? আর কোনো অফিসার কি নাই মানে এই তদন্ত করার জন্য? যিনি শেখ মুজিব হত্যার তদন্ত করছে, যিনি আরো 21 আগস্টের ঘটনা তদন্ত করছে, তাকে আবার মানে মানে সে কিন্তু অবসরে চলে গেছিল, মানে তার অবসর বলতে আগে সরকার তাকে বাধ্যতামূলক অবসর দিছিল, এই অবসর থেকে তাকে ফিরাই আন না, মানে 2008 সালে নমিনেশন নাই তাকে রাখছে, মানে সে ছিল। তারপরে তাকে এখানে আইনা আবার পুলিশে নিয়োগ দিয়া তারা দিয়ে এই তদন্ত করানো হয়েছে। তার মানে এটা উদ্দেশ্যমূলক যে তদন্তটা, পরিকল্পনার একটা অংশ। হ্যাঁ, যেহেতু তারা ঘটনার সাথে পিছনে তারা জানে যে কাকে দিয়ে দিয়ে করলে কি করলে, সুতরাং এর তদন্তটা কিন্তু সুষ্ঠু হয় নাই। বা একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সেনাবাহিনীর একটা তদন্ত, তখন এটার রিপোর্ট প্রকাশ হয় নাই। আরো যে তদন্ত কমিটি যে তারা সরকারি অফিসারদের একজন সচিব দিয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এটারও কিন্তু রিপোর্ট কিন্তু প্রকাশ করে নাই। তা আমার মতো একটা এই ধরনের একটা বড় ঘটনা, এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, মানুষের জানা উচিত, তদন্তের মাধ্যমে বের হয়ে আসছে কি ফাইন্ডিংস তদন্ত, এটা মানুষের জনগণের জানার অধিকার আছে বা জনগণকে জানানো উচিত। এবং আমি মনে করি এখন যেহেতু আবার একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে, এই তদন্ত কমিশনের মাধ্যমে একটা সঠিক বিষয় উঠে আসবে, ঘটনার নেপথ্য কাহিনীগুলো আসলে বের করে আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। অন্তর্বর্তী সরকার গঠনের পর যারা বিডিআর এর যারা কর্মকর্তারা ছিলেন, সদস্যরা ছিলেন, অনেককে আমরা মুক্তি পেতে দেখেছি, যে 15-16 বছর পর তারা মুক্তি পেলেন। অনেকে আবার আমরা দেখেছি যে আন্দোলনে নামতে বিভিন্ন দাবিতে। বিডিআর এ যারা মুক্তি পাইছে তারা কিন্তু ওই হত্যা মামলার কেউ মুক্তি পায় নাই। এখানে যাদের অনেকের বিরুদ্ধে এটা বিভিন্ন রকম মামলা হয়েছে, বিস্ফোরক মামলা হয়েছে, আর্মস মামলা হয়েছে। তো এখানে যারা বিস্ফোরক মামলা যারা আটক ছিলেন, তারা হয়তো মানে সাজাটা কারো সাজা শেষ হয়ে গেছে, কারো মানে শেষ হবে কাছাকাছি। বিস্ফোরক কিন্তু কারো মানে ইয়ে হয় নাই, কি বলে এটা, ডেথ সেন্টেন্স হয় নাই, ফাঁসিও হয় নাই। বিস্ফোরক ধরেন কারো 12 বছর, কারো 14 বছর, কারো যাবজ্জীবন, এই ধরনের। ওই ধরনের যারা বিস্ফোরক আইনে যাদের মামলা হয়েছিল, তারা শুধু এখান থেকে জামিন পেয়ে আসছে, এবং যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে মানে তারা কেউ আমার মনে হয় না জামিন পাইছে। আরেকটি বিষয়, আজকের দিনের গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে যে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, এবং তার এই পদত্যাগ রাজনৈতিক দলে যুক্ত হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি, এবং 28 তারিখে সেটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তো আপনি এই পদত্যাগকে কিভাবে দেখছেন? আমি মনে করি যে এটা একটা সাহসী সিদ্ধান্ত, মানে সরকার থেকে পদত্যাগ করা। সরকারে যারা যায় তারা তো সহজে মানে
নাহিদ একটা মানে ইয়াং এনার্জেটিক, মানে খুবই তরুণ। সে যে মানে তার 3-4টা মিনিস্ট্রি তার দায়িত্ব ছিল, পরিচালনা করে আসছে এবং একটা আন্দোলনের বিপ্লবের নেতৃত্ব দিয়েছে নাহিদরাই। নাহিদদের নেতৃত্বে, নাহিদদের ডাকে মানুষ, নাহিদদের উপর মানুষ আস্থা রাখছিল, যে কারণে আমরা এর আগেও দেখছি এই ধরনের এক দফার আন্দোলনের ডাক আসছে, কিন্তু দলীয় কর্মীরা নামলেও কিন্তু ওই জনগণ এইভাবে সম্পৃক্ত হয় নাই। তো নাহিদদের এই আন্দোলনে যেভাবে মানুষ সম্পৃক্ত, রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু মাঠে ছিল নাহিদদের আন্দোলনে, তাদের নেতৃত্বে। এবং তাদের নেতৃত্বে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছে, তাদের নেতৃত্বে সাধারণ মানুষ নামছে, তাদের নেতৃত্বে ছাত্রদের মা বাবারা রাস্তায় নামছে। এটা দেখছেন তো, এই বিষয়গুলো তখন আন্দোলনের সময় দেখা গেছে। সুতরাং নাহিদদের প্রতি মানুষের একটা আস্থা ছিল তখন, আস্থার কারণেই মানুষ কিন্তু নামছে। মানুষ আস্থা পাইলেই, সাহস পাইলেই মানুষ কিন্তু 14 বছর 15 বছর যাবৎ কিন্তু বিভিন্ন আন্দোলনের সাথে আমরা দেখছি, আন্দোলন হচ্ছে, বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে, বিভিন্ন রকম মানে হরতাল, অবরোধ, এক দফা, নানা রকম কর্মসূচি আসছে, কিন্তু এভাবে জনগণ এইভাবে সম্পৃক্ত হয়ে মাঠে নামে না, মাঠে নামলে তখন তো আমার মনে হয় এই নাহিদদের প্রতি মানুষের একটা আস্থা ছিল বলেই মানুষ মানে রাস্তায় নামছে। তো নাহিদদের প্রতি আস্থার প্রেক্ষিতে এখন নাহিদ খুব একটা সাহসী সিদ্ধান্ত নিছে, মানে যাদের নেতৃত্বে এই বিপ্লবটা হয়েছে, নাহিদ সরকারে যেহেতু যোগ দিছিল, কিন্তু তাদেরকে সরকার থেকে বের হয়ে আসে তারা রাজনৈতিক মানে দল করার জন্য আসছে। এটা আমি মনে করি সাধুবাদ জানাই। নাহিদ আসলে খুব একটা তারই সাহসী সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাতে চাই, যে একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে সে মানে রাজপথে থেকে রাজনৈতিক দল গঠন করার জন্য সিদ্ধান্ত নিছে এবং সরকার থেকে পদত্যাগ করে এসে তার সাহসী সিদ্ধান্ত। আরেকটি গুরুত্বপূর্ণ খবর আজকের, সেটি হচ্ছে যে নিজেরা মারামারি করলে স্বাধীনতা বিপন্ন হবে, সেনাপ্রধান এমনই একটি বক্তব্য দিয়েছেন। আপনি এটিকে কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে নিজেরা মারামারি করলে তো আসলে অন্যরা লাভবান হয়, স্বাভাবিক। যদি আমরা দুই ভাই মারামারি করি, তো পাশের পরিবার বা পাশে অন্যরা লাভবান, আমাদের যারা শত্রু তারাই লাভবান হয়। তা বাংলাদেশের এই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলা যেভাবে ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, মানে বিপ্লবটা তো শুধু শেখ হাসিনার বিরুদ্ধে হয় নাই। এই বিপ্লব আমি মনে করি ভারতীয় যে আধিপত্যবাদ ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ লড়াই করছে। এই বিপ্লবের একটা অন্যতম একটা পার্ট ছিল ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা। তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি বিতাড়িত, তখন যেভাবে জাতি একটা ঐক্যবদ্ধ হয়েছিল, সমস্ত রাজনৈতিক দল কিন্তু ওই নাহিদদের নেতৃত্বে মাঠে ছিল। মাঠে নামার কারণে তো শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে। তো এইভাবে যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে ভারতীয় আধিপত্যবাদকে মানে বাংলাদেশের মাটি থেকে একবারে চিরতরে সরানো মানে সম্ভব না। তৃতীয় পক্ষ এটার একটা মানে সুযোগ নিবেই, এবং যারা এই বিপ্লবে পরাজিত, তারা তো কিন্তু বসে থাকবে না। তাদের হাতে হিউজ 15 বছর বাংলাদেশটাকে লুটপাট করে তাদের হাতে হিউজ পয়সা আছে, সুতরাং তারা চাইবেই যে এখন কাদা চোরাচুরি বা বিরোধের সুযোগ নিতে। অবশ্যই সেনাপ্রধান যেটা বলছে, এটা এদিক থেকে সেনাপ্রধান আমি মনে করি যে একটা কারেক্ট কথাই বলছে, যে নিজেরা কাদা চোরাচুরি করলে, জাতীয় ঐক্য না থাকলে মানে একটা যারা পরাজিত পক্ষ বা যে কোনো একটা অন্য শক্তি এসে এখানে বাংলাদেশ মানে আমাদেরকে আবার পরাজিত করতে পারে। নোমান ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। হয়তো পরবর্তী কোনো আয়োজনে দেখা হবে। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ আমার দেশের দর্শকদের এবং পাঠকদের। এবার পরবর্তী প্রসঙ্গ, নিজেরা কাদা ছোড়াছুড়ি বা মারামারি কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই সতর্ক বার্তা উচ্চারণ করেন তিনি। মতের বিরোধ থাকলেও দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল রেখে সবাইকে এক থাকার আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তেহরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে আরাকচি বলেন, যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত পারমাণবিক ইস্যুতে আমাদের ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা থাকবে না। সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই মন্তব্য করেন। সবশেষ খেলাধুলা, বৃষ্টির কারণে হয়নি টস, বলও গড়ায়নি মাঠে। লম্বা সময় ধরে অপেক্ষা করেও লাভ হয়নি, ফলে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। দুই দলকেই 1 পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়েছে। বাংলাদেশ সময় দুপুর 3টায় রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি, কিন্তু বৃষ্টির কারণে তা আর হয়ে ওঠেনি। এতে বি গ্রুপে পয়েন্ট ভাগাভাগির ফলে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকা, সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকায় 2 নম্বরে অস্ট্রেলিয়া। তবে সেমিফাইনালে যাওয়ার লড়াই শেষ হয়নি ইংল্যান্ড ও আফগানিস্তানের।
আগামীকাল দুই দলের মধ্যে পরাজিত দল বাদ পড়লেও জয়ী দলের আশা থাকবে পরবর্তী ম্যাচ পর্যন্ত। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।